না জানি সাধের যাতনা যত ভুল সে হাসিতে হাসিতে ঝরে জোছনা হাসিয়া মিলা। উপযুক্ত উপকরণ সহ আমাদের অনুষ্ঠিতি হার্দিক সহযোগিতা আমাদের এই অনুষ্ঠানকে সর্বাঙ্গ সুন্দর ও সার্থক করে তুলবে। আন্তরিকভাবে নিবেদন করছি, আমাদের অতিথিবৃন্দ মঞ্চে আসীন হয়ে গেছেন, ফলে খুব দ্রুততার সঙ্গে আমরা পরের পর্বগুলো যদি করে উঠতে না পারি তাহলে আমরা কিন্তু বেশি পিছনে পড়ব। তাই আমি অনুরোধ করছি এ খরা কাটবে কবে। তো আমরা যেমন তাই করি, এরকম যখন দুশ্চিন্তায় পড়ি আমরা জ্যোতিষীর শরণাপন্ন হই। ওই রাজ্যে সবচেয়ে বড় জ্যোতিষীর কাছে যাওয়া হলো। তো জ্যোতিষীর কাছে গিয়ে জ্যোতিষীকে বললেন, জ্যোতিষী আপনি দেখুন তো আমাদের রাজ্যের খরা কবে কাটবে। জ্যোতিষী অনেক হিসেব নিকেশের পরে মুখ গম্ভীর করে ঘরের ভেতরে ঢুকে যাচ্ছে। সবাই তো চারি বলে তো যাবেন, আপনি কি হিসাব করলেন বলুন। জ্যোতিষী বললেন না না বলা যাবে না। বলা যাবে না বললে তো হয় না, আপনাকে তো বলতেই হবে। আপনি হিসেব করে কি দেখলেন আমাদের রাজ্যের খরা কাটবে কবে। জ্যোতিষী গম্ভীর মুখ নিয়ে বললে খুব খারাপ খবর, আমি কি করে বলি। আরে খারাপই হোক ভালো হোক আপনি তো খবরটা বলবেন। তো সবাই যখন বিড়াপিড়ি করলো তখন জ্যোতিষী বললেন যে এই রাজ্যে আগামী 11 বছর কোনো বৃষ্টি হবে না। ব্যাস, শোনার পরে সকলের মুখ খারাপ হয়ে গেল, মুখ চুন হয়ে গেল। 11 বছর বৃষ্টি হবে না, তাহলে তো এখানে সবুজের কোনো জন্মই হবে না, বরং যে সবুজ আছে সব ধ্বংস হয়ে যাবে। এই বলে সবাই নিজের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ওই রাজ্য ছেড়ে পাশের রাজ্যে যাওয়ার হিড়িক পড়ে গেছে। সবাই মেঘকে বলছে এই শোনো, ওই রাজ্যে 11 বছর বৃষ্টি হবে না, তোমরা কেউ ওখানে যে কোনো বৃষ্টি দিও না। সব মেঘেদের বলে দিয়েছে, মেঘেরাও উড়ে উড়ে চলে যাচ্ছে। তো এরকম সময় তাহলে রাজা যে আমাকে বলেছে 11 বছর বৃষ্টি না দিতে, আমি যদি 11 বছর ধরে বৃষ্টি না দিই আমি তো বৃষ্টি দিতে ভুলে যাবো। তাহলে কি করবো? না না ভাই, আমাকে আমার কাজ করতে হবে। যেটুকু সাধ্য সেই সাধ্যের আজ পূর্ণ প্রকাশ ঘটবে। আমরা আজকের এই মহতী সভায় সভাপতিত্ব করবার জন্য আমাদের এই পরিবারের অত্যন্ত আপনজন, আমাদের কাছের জন, মদন মোহন চৌধুরী বিদ্যাপীঠের প্রাক্তন শিক্ষক মাননীয় শ্রী প্রভাত কুমার মাইতি মহোদয়ের নাম প্রস্তাব করছি। আমি এই প্রস্তাব সর্বান্তকরণে সমর্থন করি।
আমরা বরণ করে নিচ্ছি আমাদের সভার শ্রদ্ধেয় সভাপতি মহোদয়কে উত্তরীয় পরিয়ে আপন করে নেবেন জয়শ্রী ভৌমিক, এই পরিবারের বড় বড়মা। আমরা শ্রদ্ধেয় সভাপতি মহোদয়কে বরণ করে নিলাম। এবার কিছু কথা না বললেই নয়। আজকে মৃণালিনী দেবীর মূর্তির উদ্বোধক হিসাবে উদ্বোধন করার কথা ছিল শ্রী অমর মিত্র মহোদয়ের, যিনি প্রথিতযশ সাহিত্যিক এবং আমাদের চলচ্চিত্রকার মনোজ মিত্রের দাদা। কিন্তু ভাই, মাফ করবেন, অনুজ ভাই। কিন্তু হঠাৎ দুর্ঘটনা, আমরা সবাই জানি, মনোজ মিত্রের অকাল প্রয়াণে তার পারলৌকিক কর্মের চাপে তিনি আজ আমাদের মধ্যে এসে পৌঁছতে পারেননি এবং তিনি সেটা নিজ গুণে জানিয়েছেন, তার আশীর্বাদ তিনি পাঠিয়ে দিয়েছেন। সেই জায়গাটি পূরণ করবার জন্য যাকে আমরা প্রধান অতিথি হিসেবে আগে থেকেই ঠিক করে রেখেছিলাম, জাতীয় শিক্ষক এবং সবচেয়ে বড় কথা, মেদিনীপুর রত্ন বললে কম বলা হয়ে যায়, কারণ বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক ডিলিট উপাধিতে ভূষিতা এবং আমার সৌভাগ্য, আমি গর্বিত এমন মাস্টারমশাইয়ের কাছে 2 বছর শিক্ষার সুযোগ পেয়েছি। ডক্টর শ্রী প্রণব কুমার পট্টনায়ক মহোদয়কে আমরা সেই দায়িত্ব অর্পণ করেছি এবং এখন আমরা শ্রী পট্টনায়ক মহোদয়কে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেব ডক্টর প্রণব কুমার পট্টনায়ক মহোদয়কে, আমাদের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ডিলিট উপাধিতে ভূষিত জাতীয় শিক্ষক এবং আমাদের অত্যন্ত কাছের জন, অত্যন্ত আপনজন। আমরা ডক্টর প্রণব কুমার পট্টনায়ক মহোদয়কে বরণ করে নিচ্ছি। ব্যাচ পরিয়ে দিচ্ছেন আমাদের পক্ষ থেকে শ্যামলদা, পুষ্পস্তবক তুলে দিচ্ছেন আমাদের ছোট্ট বোন অঙ্কিতা, নীলাক্ষী ও শ্রাবন্তী, এরাই বরণের পর্বে আছেন। উত্তরীয় পরিয়ে দেবেন শ্রীমতী অমিতা সাউ। অমিতা সাউ আমাদের পরিবারের পক্ষ থেকে মেজ মেয়ে, তিনি উত্তরীয় পরিয়ে দিচ্ছেন মাননীয় ডক্টর প্রণব কুমার পট্টনায়ক মহোদয়কে। মাটি পত্রিকার সম্পাদক, আকাশবাণীর গীতিকার এবং আমাদের অভিভাবক মাননীয় শ্রী কৃতি সাঁতরা মহোদয়কে আমরা আনুষ্ঠানিকভাবে বরণ করে নিচ্ছি। আমাদের পক্ষ থেকে ছোট বৌমা হীরা ভৌমিক উত্তরীয় পরিয়ে দিচ্ছেন। আমাদের ছোট বৌমা হীরা ভৌমিক উত্তরীয় পরিয়ে দিচ্ছেন। আমরা বরণ করে নেব সবংকে যিনারা গর্বিত করেছেন, তার মধ্যে অন্যতম একাডেমি পুরস্কার সবংয়ের জন্য সাহিত্য জগতে এনে দিয়েছেন
আমাদের পক্ষ থেকে সংঘমিত্রা সাহু। সংঘমিত্রা এই পরিবারের নাতবু সংঘমিত্রা সাহু, তিনি উত্তরীয় পরিয়ে দিচ্ছেন আমাদের শ্রী নারায়ণ সামন্ত মহোদয়কে। সম্মানীয় গোপাল দত্ত মহোদয়, আপনি অনুগ্রহ করে এমবিবিএস ডাক্তার হিসেবে ডিগ্রি অর্জন করে শুধুমাত্র সবংকে ভালোবেসে, গ্রামের মানুষকে ভালোবেসে তাদের চিকিৎসায় তিনি প্রাণ শ্রম করে যাচ্ছেন এখনো পর্যন্ত। ডাক্তার সুজয় রঞ্জন দাস, তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমরা শ্রী দাস মহোদয়কে আনুষ্ঠানিকভাবে বরণ করে নিচ্ছি ডাক্তারবাবু ডাক্তার সুজয় রঞ্জন দাস মহোদয়কে। শ্রী সুজয় রঞ্জন দাস মহোদয়কে ব্যাচ করিয়ে দিচ্ছেন আমাদের শ্যামল দত্ত মহোদয়। উত্তরীয় পরিয়ে দিচ্ছেন বড় বৌমা জয়শ্রী ভৌমিক মহাশয়া। এই পরিবারের ছোট বোন সবিতা দত্ত রায়, মৃণালী দেবীর ছোট বোন সবিতা দত্ত রায় মহাশয়া, ওনাকে আমরা আনুষ্ঠানিকভাবে বরণ করে নিচ্ছি। উত্তরীয় পরিয়ে দিচ্ছেন বড় বৌমা রমা ভৌমিক মহাশয়া। আমরা মাননীয় সংগ্রামী হরিদাস দত্তের বড় ছেলে সমীর দত্ত মহোদয় আমাদের ঋদ্ধ করেছেন। বিপ্লবী হরিদাস দত্তের সুযোগ্য সন্তান, যিনি চট্টগ্রাম অস্ত্রগাম লুণ্ঠনের রডার অস্ত্রগার লুণ্ঠনের আসামি ছিলেন, তারই সুযোগ্য সন্তান আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমরা তাকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নিচ্ছি। ছোট বোন সুস্মিতা ঘোষ মহাশয়া আমাদের পক্ষ থেকে উত্তরীয় তুলে দিচ্ছেন। সেই বরণ করে নেওয়ার জন্য আমরা প্রথমে ব্যাচ, তারপর উত্তরীয় এবং চন্দন দিয়ে আমরা বরণ করি। আমরা মৃণালিনী দেবীর যে মর্মর মূর্তি, তার আনুষ্ঠানিক শুভ প্রকাশ ঘটবে। সেই পর্বে আমাদের অতিথিবৃন্দদের নিয়ে যেতে অনুরোধ করব। আরো সুন্দর হবে আমাদের অতিথিবৃন্দ আমাদের মৃণালিনী দেবীর আবক্ষ মূর্তি আত্মপ্রকাশ করবেন এবং সেখানে
মাল্যদান করবেন। তোরা সব জয়ধ্বনি কর। আমাদের সম্মানীয় অতিথিবৃন্দদের আহ্বান জানাবো, আপনারা কৃপা করে আসুন। মুখ্যমন্ত্রীর শুভ আত্মপ্রকাশ ঘটাবেন। শুভ মুহূর্ত, আমরা সবাই সেই শুভ মুহূর্তে সাক্ষী থাকবার জন্য শুভ উন্মোচন পর্বে খৌনিশ ভট্টাচার্য মহোদয়ের মাঙ্গলিক মন্ত্রোচ্চারণ। ओम शांति। ओम पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। बलमिन्द्रियाणि च सर्वाणि सर्वं ब्रह्मोपनिषदं माहं ब्रह्म निराकुर्यां मा ब्रह्म निराकरोतु अनिराकरणमस्त्वं निराकरणं मेऽस्तु तदात्मनि निरतीयम् उपनिषत्सु नमस्ते अक्षवीर्यजत्राः स्थिरैरङ्गैस्वा स्वस्तिमुखैर्बभीमं देवहितं जदायुः। ॐ स्वस्ति न वेदः भद्रं कर्णेभिः शृण्वामदेवा भद्रं पश्येमाक्षभिर्देवहितं जदायुः। ॐ मां मे मनसि प्रतिष्ठिताः मनो मे वाचि प्रतिष्ठितमादि राविर्मह्ये
त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि त्वमेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि गीतं वदिष्यामि सतं वदिष्यामि पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ शान्तिः सुमङ्गानि वाक्प्राणस्य बलमिन्द्रियाणि च सर्वाणि निराकरणमस्त्वनिराकरणं तदात्मनि नमस्ते वायु त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि त्वमेव स्यामि तन्मामवतु तद्वक्तारमवतु अवतु मम अवतु वक्तारम्। শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছেন। আমরা মঙ্গল দ্বীপ আমাদের অনুষ্ঠান মঞ্চে প্রজ্বলিত হবে। যিনারা শ্রদ্ধা নিবেদন করছেন আমরা স্মৃতির তর্পণে আজকের এই আয়োজন সেই মৃণালিনী দেবীর আবক্ষ মন্দিরে আমাদের সম্মানীয় অতিথিবৃন্দ তারা শ্রদ্ধা নিবেদন করেছেন। সেই সঙ্গে সমাগত উপস্থিত সজ্জন মন্ডলী ওনারা শ্রদ্ধা নিবেদন করছেন।
সম্মানীয় অতিথিবৃন্দ, আমাদের জানুয়ারি থেকে আসলে সম্মানীয় অতিথিবৃন্দ, অভ্যাগত সবাই শ্রদ্ধা নিবেদন করছেন। অনেক কাজ আছে। হ্যাঁ বাবু, আমরা সম্মানীয় জয়ন্ত প্রকাশ ভৌমিক মহোদয়কে মঞ্চে আহ্বান করছি। আপনি মঞ্চে আসুন। আজকের অস্তমিত সূর্যের সাক্ষী রেখে সবকের বুকে সূচিত হচ্ছে এক অন্য ইতিহাসে। আমাদের মৃণালিনী দেবীর মর্মর প্রতি শ্রদ্ধা নিবেদনের সেই অমূল্য সময়। আমরা মালাটাকে বন্ধন করে রাখি, তাই ফুলগুলি মালা হয়ে ওঠে। আজকের এই সভা, এই আয়োজন সেই একান্তভাবে যিনি সূত্রধর হয়ে বিভিন্ন জায়গায় রয়েছেন, তার কলমে, তার চলনে, তার আদর্শ স্থাপন, আর তিনি সংগঠিত করে পুরো পরিবারকে এক জায়গায় করেছেন। আর আজ পুরো সবক এবং সবক তথা তথাকথিত মেদিনীপুর জেলাকে তিনি একত্রিত করেছেন। আমরা পরম শ্রদ্ধাস্পদ এবং সম্মাননীয় আজকের দিনের উন্মোচন অনুষ্ঠানের উন্মোচক ডক্টর প্রণব কুমার পট্টনায়ক মহাশয়, পরম শ্রদ্ধাস্পদ বিশিষ্ট প্রধান অতিথি শ্রদ্ধাস্পদ ক্ষিতীশচন্দ্র সাঁতরা মহাশয় এবং সম্মাননীয় ও শ্রদ্ধাস্পদ ডক্টর সুজয় কুমার দাস, যিনি আজকের সভার বিশিষ্ট অতিথি। আজকের সভার অপর বিশিষ্টতা বনশ্রী মাইতি মহোদয়া, প্রাক্তন বিধায়িকা কাঁথি উত্তর।
বিধানসভা মাননীয় যে অপর বিশিষ্ট অতিথি শ্রীযুত সমীর কুমার দত্ত মহোদয় মহাশয়, এরা আছেন। আর আছেন আপনারা যারা সম্মাননীয় এবং সম্মাননীয়া সর্বস্তরের অতিথিবৃন্দ, আমার অত্যন্ত কাঙ্ক্ষিত অতিথিবৃন্দ, আপনাদের সবাইকে যথাস্থানে সম্মান, শ্রদ্ধা এবং শুভেচ্ছা ও নমস্কার জানিয়ে আপনাদের সবার উদ্দেশ্যে বলি, মায়েরা পরিবারের মধ্যেই সীমাবদ্ধ থাকেন। সেই সময়টাতেই মা পরিবারের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে পারিবারিক কার্যক্রমের সাথে সাথে সামাজিক যে কার্যক্রম, সেই সামাজিক কার্যক্রমের সঙ্গেও তিনি সামিল হয়েছিলেন এবং তিনি সামিল হয়ে সমাজের ক্ষেত্রে এখানে মহিলা সমিতি সৃষ্টি করেছিলেন প্রতিষ্ঠাতা হিসেবে। সামাজিক ক্ষেত্রে তিনি এখানে পরবর্তীকালে বিপ্লবী, স্বাধীনতা সংগ্রামী, হরিপদ ভৌমিক, জাতীয় কংগ্রেসের নেতা হিসেবে পরে তার দীক্ষান্ত হয়ে দিকে যেন সেই কর্মসূচিকে যেন আমরা প্রতিপালনে বদ্ধপরিকর হই। এই আশীর্বাদ আপনারা করুন, এই প্রার্থনা ঈশ্বর মঙ্গলময় পরম পুরুষের কাছে করুন। এই কথা বলে আপনাদের উদ্দেশ্যে আমাদের বক্তব্য শেষ করছি। নমস্কার, আন্তরিক ধন্যবাদ ও শ্রদ্ধা সহ আমাদের নমস্কার জানাচ্ছি। স্বাগত ভাষণ রাখলেন মাননীয় শ্রী জয়ন্ত প্রকাশ ভৌমিক মহোদয়। এবার সেই আলোক সম্মাননীয় সভাপতি মহোদয়, প্রধান অতিথি মহোদয়, উদ্বোধক মহোদয়, সবার সমবেত সহযোগিতায় মঙ্গল দ্বীপ প্রজ্বলিত হবে। আমাদের পূর্বেই ঘোষণা করেছি, মৃণালিনী দেবীর আবক্ষ মূর্তির উন্মোচক হিসেবে আমরা অমর মিত্র মহোদয়ের সম্মতি নিয়েই নেম ফলকে সেই নাম আমরা খোদিত করেছি। দুঃখের সঙ্গে জানাচ্ছি মনোজ মিত্র মহোদয়ের অকাল প্রয়াণে তিনি আমাদের মধ্যে এসে পৌঁছতে পারেননি। সেই জায়গায় উদ্বোধক ডক্টর প্রণব কুমার পট্টনায়ক মহোদয়কে আমরা সেই দায়িত্ব। প্রথম দিক প্রজ্বলন করছেন এই সভার সম্মানীয় সভাপতি মাননীয় শ্রী প্রভাত কুমার মাইতি মহোদয়। দীপ প্রজ্বলন করছেন উদ্বোধক প্রণব কুমার পট্টনায়ক মহোদয়। দীপ প্রজ্বলন করছেন ডাক্তার সুজয় রঞ্জন দাস মহোদয়। মঙ্গল দ্বীপ প্রজ্বলন করছেন সুজয় রঞ্জন দাস মহোদয়। মঙ্গল দ্বীপ প্রজ্বলন করছেন নারায়ণ সামট মহোদয়, ক্ষিতীশ সাঁতরা মহোদয়। মঙ্গল দ্বীপ প্রজ্বলন করছেন সবিতা দত্ত রায় মহোদয়।
ঈশবাস্যমিদং সর্বং যৎকিঞ্চ জগতং জগৎ তেন তক্তেন ভুঞ্জিথা মা গৃধ কাশ্যসী ধনম অসতো মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময় মৃত্যুর্মা অমৃতম। যে অনুপুস্তিকা, সেই অনুপুস্তিকার আমরা কপি তুলে দেব আমাদের সমস্ত অভ্যাগতের হাতে। আর আমি মঞ্চে আসবেন, সেই সঙ্গে সমস্ত অতিথির হাতে উদ্বোধক মহাশয় একটি করে কপি তুলে দেবেন এবং এই কপি নিয়ে ওনারা তুলে ধরবেন। তারপর আমরা সমবেত অভ্যাগতের হাতে এই কপি বিতরণ করব। সম্মানীয় উদ্বোধক মহোদয়, আমাদের অতিথিবৃন্দের হাতে মৃণালিনী দেবীর কর্মধারার যে পুস্তিকা, অনুপুস্তিকা, সেই অনুপুস্তিকার আত্মপ্রকাশ করছেন মৃণালিনী দেবীর কর্মকাণ্ড, তারই যে প্রতিলিপি, সেই প্রতিলিপির আত্মপ্রকাশ করল। আমরা সমস্ত অভ্যাগতের হাতে সেই প্রতিলিপির কপি আমরা তুলে দেব। আজকের এই মহতী সভায় উপস্থিত সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা অভিনন্দন জানিয়ে এই মাতৃপূজার মাতৃবন্দনায় আমি তাকে এই মুহূর্তে স্মরণ করছি। গানের ভাষা ননীগোপাল জানা, তাতে আমি সুরারোপ করে আপনাদের সামনে পরিবেশন করার চেষ্টা করছি। মা গো মা, 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 বংশী অচিপুরে তুমি হার
অনুষ্ঠানে যে সমস্ত অতিথিবৃন্দ উপস্থিত হয়েছেন, মঞ্চে রয়েছেন, সামনে উপবিষ্ট অন্যান্য ব্যক্তিবৃন্দ এবং বাড়ির অন্যান্য সদস্যবৃন্দ, সবাইকে যথোচিত সম্মান জানিয়ে আমি সংক্ষেপে কিছু কথা বলবো। 2:30টায় শুরু হওয়ার কথা ছিল, এখন বাজে 4টা, সেই জন্য সংক্ষেপ না করলে আর সবারই কষ্ট হবে। মৃণালিনী দেবীর সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ হয়, আমি হরিপদ বাবুর সঙ্গে দেখা করতে এসেছিলাম। সালটা আমার মনে নেই, সম্ভবত 60-এর দশকে হবে। আমি যখন বলাইপন্ডায় চিকিৎসা করার জন্য সপ্তাহে একদিন যেতাম, সেখানে একজন বলল যে আমাদের এখানের একটি কেউ মেধাবী ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আপনি কি একটু আমাদের সাহায্য করবেন? আমি বললাম, হ্যাঁ করবো, কি বলুন। না, আপনাদের ওখানে যে হরিপদ ভৌমিক বাবু, ডাক্তার হরিপদ ভৌমিক বাবু আছেন, তার কাছে আপনি হয়তো খবর পাবেন, তিনি কি একটা ছিল ওই সময়, যে নামটা ভুলে যাচ্ছি, একটা সংস্থা ছিল, সেই সংস্থার কর্ণধার নয়, তিনি জানতে পারবেন উনি কোথায় আছেন। তা আমি এলাম। সেদিন আমি প্রথম হরিপদ বাবুর সম্মুখীন হলাম। তার আগে আমি হরিপদ বাবুকে কোনোদিন দেখিনি এবং মৃণালিনী দেবীকেও সেদিনই দেখলাম। এক রাস মাথা ভারী, শুভ্র শ্বেত মণ্ডিত চুলরাশি, যথেষ্ট শরীরের ক্ষমতাশালিনী এক মহিলাকে, যিনি মৃণালিনী দেবী। জানতাম প্রভাতবাবুর দিদি, কারণ প্রভাতবাবু কিছুদিন আমাদের স্কুলে শিক্ষকতা করেছিলেন। তবে আমি ডাক্তারি করতে বসার আগে প্রভাতবাবু চলে এসছেন, সেই জন্য আমি ওর নামটা শুনেছি, সেই দিনই প্রথম সাক্ষাৎ হলো। যাই হোক, আমি যে জন্য এসছিলাম, উনি বললেন 1990 সাল দশগ্রাম সতীশচন্দ্র সর্বার্থ সাধক শিক্ষা সদনের সুবর্ণ জয়ন্তী উৎসব। জয়ন্ত সেই স্কুলের প্রাক্তন ছাত্র, সেই সূত্রে জয়ন্ত আমাদের সঙ্গে, আমাদের কর্মের সঙ্গে যুক্ত হয়ে গেল। সেই সময় জয়ন্তের কাছে শুনেছিলাম, হরিপদবাবু বলেছিলেন যে আমাদের সবঙ্গের রাষ্ট্রগুরু আমরা যাকে বলি, সতীশচন্দ্র দাস অধিকারী মহাশয়, তিনি আমাদের গ্রামের অধিবাসী ছিলেন। তিনি এমন জ্বালাময়ী বক্তৃতা দিয়েছিলেন, সেই বক্তৃতা শুনে আমাদের হরিপদ বাবু এই স্বাধীনতা সংগ্রামের সঙ্গে নিজেকে যুক্ত করে ফেললেন। তার বক্তৃতাতে তিনি উদ্বুদ্ধ হয়ে, তো এরকম একজন ব্যক্তির স্ত্রী তিনি। আজকে মৃণালিনী দেবী না থাকলে হরিপদ বাবুকে এত আলোকিত করা যেত না। দর্শকবৃন্দ যারা উপস্থিত হয়েছেন, সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমার এই ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। তো হরিপদ ভৌমিক বাবুকে নিয়ে যখন কাজ করেছি এবং সেই তথ্য সেখানে আপলোড হয়েছে, তখনই হরিপদ বাবু সম্পর্কে পড়তে গিয়ে রোমাঞ্চকর বেশ কিছু তথ্য উঠে এলো। প্রথম কথা তো সবাই আমরা জানি, সবচেয়ে বেশি দিন জেল খেটেছেন মেদিনীপুরের, এবং সবঙ্গের তো বটে। দুবার জেল খেটেছেন। তাহলে প্রথমবার জেল খাটার পরেই আমরা সাধারণত নিজেদের সংকুচিত করে নিই, তিনি কিন্তু করেন। আর সেই প্রেরণার উৎস কিন্তু পেছন থেকে পেয়েছিলেন মৃণালিনী দেবীর কাছ থেকে। এখন হরিপদ বাবু সম্পর্কে সমস্ত তথ্য সারা পৃথিবীর যে কোনো জায়গা থেকে এই ওয়েবসাইটে পাওয়া যাবে। আমরা আমার ঠাকুমা কেমন ছিলেন নাতনির চোখে অনুব্রতা ভট্টাচার্যের কাছ থেকে সংক্ষিপ্তে শুনব। তিনি এখন আনন্দ ইন্টারন্যাশনাল স্কুলের আমাদের সকলের সামনে। শুভ সন্ধ্যা। এখানে উপস্থিত
আমার গুরুজনদের সশ্রদ্ধ প্রণাম আর বাকি সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের দু এক কথা দিয়ে আমি আমার ঠাকুমা শ্রীমতী মৃণালিনী ভৌমিক সম্পর্কে কিছু কথা বলবো। আসলে আমার ঠাকুমা ঠিক ছোট গল্প নন, আমার ঠাকুমা একটা উপন্যাস। উপন্যাস যেমন একটা দুটো চরিত্র দিয়ে তৈরি হয় না, তাকে ঘিরে বিরাট বড় বড় ঘটনা, নানান চরিত্রের ওঠা পড়া ভাঙা গড়া। আমার ঠাকুমা মৃণালিনী দেবীও ঠিক তাই। আমার আগের বক্তা শ্রদ্ধেয় স্যার বললেন যে কোনো সফল পুরুষের পেছনে একজন নারীর ভূমিকা থাকে। আমি আমার চোখ দিয়ে যেটুকু দেখেছি তাতে বলবো আমার পিতামহ ডাক্তার হরিপদ ভৌমিক এবং আমার পিতামহী ঠাকুমা মৃণালিনী দেবী একে অপরের পরিপূরক ছিলেন। আমার মনে হয় না 19-20 কোথাও কেউ আমরা করতে পারবো বলে। আরো অনেক বক্তারা আছেন, তারা হয়তো আমার আদরের পাম্মা বলে আমি সম্বোধন করতাম। আমার পুরো জীবনটাই আমার পাম্মাকে ঘিরে। তার সম্পর্কে, তার বহির জগৎ সম্পর্কে অনেকেই অনেক কথা বলবেন এবং আমি খুব অল্প পরিসরে সুযোগ পেয়েছি কলম ধরার। সেখানে আমি লিখেছি ম্যাগাজিনে যেটুকু বাইরের পরিসর, কিন্তু আজ আপনাদের সামনে আমার ঠাকুমা কেমন আমার চোখে সেই দু চার কথা বলবো। আমার জন্মটা হয়েছিল সময়ের আগে। কোনো কিছুই বোধহয় সময়ের আগে ভালো নয়। তো জন্ম মৃত্যু তো কেউ বলতে পারে না, সময়ের আগেই জন্মেছি। আর আমার ডাক্তার দাদু আর আমার ডাক্তার ঠাকুমার তত্ত্বাবধানে, তাদের সেবা, জীবনে অনেক ওঠা পড়া, অনেক সময় একা একা হাঁটতে হয়েছে, যন্ত্রণা হয়েছে, কষ্ট হয়েছে। প্রত্যেকটা মুহূর্তে না ঠাকুমার ওই যে কথাটা ছিল, যে পড়াশুনো করতে পারে সে জগৎ জয় করতে পারে, ওই কয়েকটা শব্দ আমাকে বাঁচিয়ে রেখেছিল এবং এখনো বাঁচিয়ে নিয়ে চলেছে। এ তো গেল একটা দিক। আমাদের সময় সরকাররা কিন্তু ইংরেজি পড়াতেন ক্লাস 5 থেকে, তাই আমরা 5-এ ABCD পড়া শিখেছিলাম। আমি কিন্তু আমার ঠাকুমার কাছে ছোট্টবেলা থেকে ইংরেজি পড়েছি এবং আমি খুব সম্মানের সাথে, খুব শ্রদ্ধার সহকারে বলি, আমি কিন্তু আজ 18 বছর একটি CBSE স্কুলে, টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলে কাজ করার পর আমি আমার জেলার উন্নতির জন্য কিন্তু আমি আনন্দ ইন্টারন্যাশনাল স্কুলের রেক্টর পজিশনে জয়েন করেছি। আমার সেই ইংরেজির হাত ধরা কিন্তু আমার ঠাকুমার হাত ধরে। ঠাকুমা বলতেন কি, পাম্মা বলতেন ডিকশনারি খোঁজো, খুব করে পাতা উল্টা, যত শব্দ দেখবি তত শব্দ মনে থাকবে। সেটা কিন্তু আমি ভুলে যাইনি কখনো। এটা তো গেল আমার পড়াশুনোর দিক। কিন্তু আরো বড় বড় সংস্কার ছোট ছোট আজকে নতুন প্রজন্ম হয়তো ঠিক মতো জানেও না, বোঝেও না। সেটা তাদের দোষ নয়, দোষটা আমাদের, আমরা দিতে পারিনি। যখন নতুন বছর শুরু হবে, আমরা ঠাকুমার সাথে পুরনো যত গাছের পাতা জড়ো করে এক জায়গায় আগের দিন রাখতাম, পরের দিন ভোর বেলায় উঠে সূর্য তখনও ওঠেনি, আমরা তখন পয়লা বৈশাখের আগুন জ্বালাতাম। পুরাতন সব জীর্ণ কিছু পুড়ে গেল আর নতুন কিছুর আগমন ঘটলো। তাই আমার জীবনে ঠাকুমা শুধু একটা সংস্কার নয়, একটা শিক্ষা নয়, একটা বোধ, একটা চেতনা, একটা সেলফ রিয়েলাইজেশন। আপনারা সবাই জানেন লাইফ ইজ দ্য বিগ লার্নিং প্ল্যাটফর্ম। Through the experiential learning, we all are getting the problem solving skill, and that skill I learned from my Pamma. কিভাবে একটা মানুষ একাধারে একজন স্বাধীনতা সংগ্রামীর স্ত্রী, বাড়িতে ছোট থেকে দেখছি বড় বড় মানুষদের ওঠা বসা, স্বাধীনতা সংগ্রামী বিপ্লবী দাদুদের, যিনি কিনা আন্দামানের বিমল দাদু থেকে শুরু করে আমাদের প্রত্যেকে সবাইকে এখানে আসতে দেখছি। অন্যদিকে দেখছি ওই পাম্মায় কি সুন্দর একটা পুরো বাড়ির সবকিছু, কোথায় ধান থেকে চাল থেকে কোথায় প্রত্যেকটা জায়গা কিভাবে বুনে, যতটা রোজগার কতটা তুমি সঞ্চয় করবে। হ্যাঁ, আমি শিখেছি
তাই আমি আমার রোজগারের কতটা অংশ সঞ্চয় করতে হবে আমি জানি। একটা ছোট অনুষ্ঠানে বা একটা ছোট্ট কথার মাধ্যমে আমি তাকে রাখতে পারবো না আমি জানি। প্রতিটা মুহূর্ত জীবনের প্রত্যেকটি পদক রাখি নিজের তরে, নিচে তারে রাখি, আমিও রব না যবে সেও হবে ফাঁকি। যা রাখে সবার তরে সেই শুধু রবে, মোর তরে রাখে না সে, রাখে তারে সবে। আজকে সবাই এইভাবে আমার পাম্মাকে রেখেছেন, ভবিষ্যতে আমরা নতুন প্রজন্ম রাখবো। সবাইকে আমার সশ্রদ্ধ প্রণাম। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। পৌত্রী আরাধ্যার নৃত্য নিবেদন, সিদ্ধিদাতা গণেশ বন্দনা। निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। गणाध्यक्षाय धीमहि गुणशरीराय गुणमण्डिताय गुणेशानाय धीमहि गुणातीताय गुणाधीशाय गुणप्रविष्टाय धीमहि एकदन्ताय वक्रतुण्डाय गौरीतनयाय धीमहि गजेशानाय भालचन्द्राय श्रीगणेशाय धीमहि चतुराय गान प्राणाय गानान्तरात्मने गानोत्सुकाय गानमत्ताय गानोत्सुकमनसे गुरुपूजिताय गुरुदैवताय गुरुकुलस्थायिने गुरुविक्रमाय गुह्यप्रवराय गुरवे गुणगुरवे
कृष्णाय बालचन्द्राय श्रीगणेशाय धीमहि আমরা উন্মোচন, এই উন্মোচনের উদ্বোধক এবং আমাদের সম্মানীয় সভাপতি, এই মঞ্চে উপবিষ্ট সকল বিশিষ্ট অতিথিবর্গ এবং সামনে উপবিষ্ট যে জীবনকে অতিবাহিত করেছেন প্রতিনিয়ত প্রতিক্ষণে তার মানুষের পাশে থাকা, এটা কিন্তু এক কথায় শেষ হয়ে যায় না। তার সাহচর্য যারা পেয়েছেন তাদের অন্তরে সেটা গেঁথে আছে। আমার দেখার সৌভাগ্য হয়েছিল, আমি যখন তাকে দেখি পুরো চুলের সমারোহে, আমিও ঠিক সেই রকমই দেখেছিলাম, অত্যন্ত ছিপছিপে আর এক ঝাঁক চুল। কি ব্যক্তিত্ব তার! বসার, কথা বলার ভঙ্গিমা তাকে বুঝিয়ে দিয়েছিল যে নারী শক্তি কাকে বলে। নারীরা পারে না এমন জিনিস হয় না। তার নাতনি বললেন যে নারীরা সব পারে, যে চুল বাঁধে, যে পড়াশোনা করে, সে রান্নাও করতে পারে। যেমন একে অপরের পরিপূরক হরিপদ ভৌমিক আর মীরানের দিদি ছিলেন একে অপরের পরিপূরক। এই বিপ্লব ঘটেছিল, সেই বিপ্লবে আজকে আমরা এই দেশ, এই বাংলা এত সুন্দর শস্য শ্যামলা আমরা পেতাম না। আজকে আমার মা বাবা ঠাকুরদারা যা করে গেছে, প্রাণ দিয়ে গেছে। আমার বাবা স্বাধীনতা সংগ্রামী ছিলেন, তাকে কর্মীরা, সহধর্মিনীরা যে ত্যাগ করেছেন, সেই ত্যাগ কিন্তু মানুষের কাছে অক্ষয় হয়ে আছে, অক্ষয় হয়ে থাকবে। কারণ তাদেরকে ছাড়া, তাদের জীবন না থাকি, তাহলে এই বিশ্ব সুন্দর হতে পারে না। তাই নারী, এইরকম একজন নারী ছিলেন, তার দাতব্য চিকিৎসা থেকে শুরু করে তিনি যেভাবে মানুষের পাশে, মানুষের পাশে দাঁড়িয়েছিলেন, মানুষের কথা ভাবতেন, নানা স্কুলের কথা ভাবতেন। তখনই ভাবার সময় ছিল না। তিনি এক বনেদি পরিবারের কন্যা ছিলেন এবং বনেদি পরিবারেরই ঋণী ছিলেন। তার সত্ত্বেও তিনি অত্যন্ত সাদাসিধে, আমরা দেখেছি এত সাদাসিধে মানুষ যেমন ছিলেন হরিপদ বাবু, তেমনি ছিলেন মীরানের দেবী। অদ্ভুত এক সাদাসিধে জীবন যাপন করতেন। এই বলতে বলতে আমার বাবার কথাও মনে পড়ছে। হঠাৎ বাবা জুতো সেলাই করতেন, তার নিজের জুতোটাও পর্যন্ত সেলাই করে করতেন। আমি বললাম, হঠাৎ ছোট ছিলাম, বাবা তুমি জুতো সেলাই করছো? বা জামাটা সেলাই করতেন। এখানে যারা আমার দিদিরা আছেন তারা জানেন। বলতেন, কেন? তোর বাবা বলে পরিচয় দিতে লজ্জাবোধ করবে? হাসতে হাসতে বলতেন। গান্ধীজি শিখিয়েছিলেন তাদেরকে জুতো সেলাই থেকে চণ্ডী পাঠ, আমরা বলতাম। এই হচ্ছে স্বাধীনতা সংগ্রাম। আমাদের সত্যি আগামী প্রজন্ম অনেক কিছু জানে না। আগামী প্রজন্মকে এইরকম একটা সুন্দর অনুষ্ঠানে কিন্তু সত্যি পাই না, খুব কম আসে। সব জায়গায় আমরা দেখেছি, যখনই গান্ধীর জন্মজয়ন্তী হয়, নেতাজির জন্মজয়ন্তী হয়, কিংবা বীরেন্দ্র শাসমলের হয়, সতীশ ধর্মকে আনতে পারছি না। এ আমাদের অত্যন্ত ব্যর্থতা। আগামী দিনে জাগুক, বাংলা জাগুক, দেশ জাগুক, আমার নবপ্রজন্ম, যাদের হাতে আমরা আবার দিয়ে যাব ভার, সেই ভার তারা বহন করুক, এই আশা রেখে আমি এই পরিবারকে আবার শুভেচ্ছা, তাদের এই
সুন্দর এক আবক্ষ মূর্তি পালন করে তারা যে সবাইকে ঋণী, আমরা সবাই ঋণী, ওদের কাছে আমরা ঋণী। এই ঋণ আমরা শোধ করতে পারবো না, কারণ তারা যা দেশের জন্য আমাদেরকে দিয়ে গেছে। তাই অল্প হলেও যে ঋণ এই পরিবার শোধ করেছে এবং আপনাদেরকেও শোধ করার যে একটা সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের এখানে আগমন করতেছেন, তাই আপনাদেরকে সকলকে আমার আবার শ্রদ্ধা নিবেদন করে আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। নমস্কার। আমরা বনশ্রী মাইতি মহাশয়কে আন্তরিক কৃতজ্ঞতা জানাই তার বক্তব্যের জন্য। এবার ছোট তপব্রত ভৌমিককে মঞ্চে ডেকে নেব। প্রপৌত্র তপব্রত, তপব্রত একটু মঞ্চে চলে এসো। তপব্রতর একটা কবিতা শোনার পরেই কবি অন্নদা শঙ্কর রায়ের লেখা খুকু ও খোকা। তেলের শিশি ভাঙলো বলে খুকুর পরে রাগ করো, তোমরা যে সব ধরে খোকা ভারত ভেঙে ভাগ করো তার বেলা। ভাঙছ প্রদেশ, ভাঙছ জেলা, জমি জমা ঘর বাড়ি, পাটের আড়ত, ধানের গোলা, কারখানার রেলগাড়ি তার বেলা। চায়ের বাগান, কয়লা খুনি, কলেজ, থানা, অফিস ঘর, চেয়ার টেবিল, দেয়াল ঘড়ি, পিয়ন, পুলিশ, প্রফেসর তার বেলা। যুদ্ধ জাহাজ, জঙ্গি মোটর, কামান, বিমান, অশ্ব উট, ভাগাভাগির ভাঙাভাগি, চলছে যেন হরি লুট তার বেলা। তেলের শিশি ভাঙলো বলে কুকুর পরে রাগ করো, তোমরা যে সব বুড়ো খোকা বাংলা ভেঙে ভাগ করো তার বেলা। নমস্কার। আমরা সত্যি তো তেলের শিশি ভাঙলো বলে খুকুর পরে রাগ করো, তোমরা যেসব বুড়ো খোকা বাংলা ভেঙে ভাগ করো তার বেলা। হ্যাঁ, তার বেলা কিছু নেই। আমরা আমাদের বসন্তপুর ঝড়েশ্বর বাড়ি ভবনের প্রাক্তন প্রধান শিক্ষক, বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক ডিলিট পাওয়া এই চরিত্র আমাদের সামনে ডক্টর প্রণব কুমার পট্টনায়ক মহোদয়। বুঝতে পারে তুমি খেপামি মায়া দিয়ে রেখেছ সব পাগল করে, ওমা তোর মায়াকে বুঝতে পারে তুমি খেপামি মায়া দিয়ে রেখেছ সব পাগল করে, ওমা তোর মায়াকে বুঝতে পারে। আজ থেকে 20 বছর আগে যে মার কাছে আমি আপ্যায়িত হয়েছি, আমাকে ডেকেছিলেন, আমি তখন বসন্তপুরের হেডমাস্টার ছিলাম। আসতাম এখানে জয়ন্তদার বাড়িতে, তিনি ডেকে খাওয়াতেন, আদর করতেন। আজ 20 বছর পরে তার এমনই মায়া, মহামায়ার মায়া, তার আবরণ মূর্তির উন্মোচন করতে হলো আমাকে। আমি প্রথমেই তার উদ্দেশ্যে আমার প্রণাম জানাই। এটি পারিবারিক অনুষ্ঠান বলে, এটাকে পারিবারিক অনুষ্ঠান বলে আমার মনে হয়নি। এরকম একটি পারিবারিক অনুষ্ঠানে কিছুদিন আগে আমি গিয়েছিলাম, তাতে ঠিক এই ধরনের স্বতঃস্ফূর্ততা আমি লক্ষ্য করিনি। এই মাতৃপূজার অনুষ্ঠানে, পবিত্র অনুষ্ঠানে আমি সভাপতি মহাশয় আছেন প্রভাতদা, আমি অন্তরে শ্রদ্ধা নিবেদন করি। আমি প্রণাম জানাই সুজয়দাকে, ডাক্তার সুজয়দা, যার কথা
বললে শেষ হবে না, এরকম একটি তিনি বললেন সমাজ সেবার কর্তা, তিনি কিন্তু কম যান না এখনো এই বয়সেও নিয়মিত। আমি একদিন গেছি তখন প্রায় 11:30 12টা, তখনও তিনি রোগীর সেবা করে যাচ্ছেন। আমি তাকে আন্তরিক শ্রদ্ধা জানাই, আমার সঙ্গে খুব অন্তরের টান। ফোনে পর্যন্ত তিনি আমাকে বলে দিচ্ছেন এই ওষুধটা খান, ভালো থাকবেন। আমি নারায়ণদাকে আমার আন্তরিক শ্রদ্ধা জানাই। তিনি শুধু সাহিত্য পুরস্কারটা তো কেউ কেউ পাচ্ছেন, কেউ পাবেন, তার থেকেও বড় কথা একজন প্রাথমিক শিক্ষক হয়ে তিনি যেভাবে তাদের জীবনটাকে সাহিত্য সেবায় উৎসর্গ করেন। একবার শেষবার দেখা হয়েছিল পুরীর আসন স্কুলে, আমাকে একটা বই দিয়েছিলেন। আবার আজকে তাকে দেখলাম, আমি তাকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং প্রণাম জানাই। আর যারা রয়েছেন, আমি মঞ্চে যারা রয়েছেন, আমি তাদের সকলকে আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন জানাই। সঞ্চালক আমার প্রিয় ছাত্র, আমার পুত্রের সমান। এখানে অনেকেই রয়েছেন, দেবু টেবু অনেকেই আছে, নকুল, সব ছাত্রছাত্রীরা রয়েছে। ছাত্রছাত্রীরা আমার কাছে নারায়ণ, আমি আন্তরিক শুভেচ্ছা জানাই। জয়ন্তদার সঙ্গে সম্মান জানিয়েছিলেন সেই জয়ন্তদা, আমি তার আমন্ত্রণ ফেলতে পারিনি, আমি তাকে আন্তরিক শ্রদ্ধা জানাই এবং তার পরিবারের সবাইকে আমি আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা, যথাযোগ্য সম্মান জানাই। একটি সুন্দর পরিবার, একটা আদর্শ পরিবার, যেখানে এরকম একটা অনুষ্ঠান করা সম্ভব হল। প্রণম্য নমস্য ব্যক্তি রয়েছেন, অনেকে স্নেহভাজন স্বভাব রয়েছেন, আমি সবাইকে যথাযোগ্য সম্মান শ্রদ্ধা জানাই। পৃথিবীর শ্রেষ্ঠ শব্দ বোধহয় মা। মা বললেই আমাদের শরীর রোমাঞ্চিত হয়, পুলকিত হয়, শিহরিত হয়। এই যে আছে আমার মধুর আমার মায়ের হাসি, চাঁদের মতন ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। চৈতন্যদেবের কথা বললেন, সেই চৈতন্যদেব কিন্তু মাতৃভক্ত ছিলেন, বিবেকানন্দের মতো। বিবেকানন্দ তো মাতৃভক্ত ছিলেন, রামকৃষ্ণ ছিলেন। রামকৃষ্ণ মথুরবাবু গেছেন, রামকৃষ্ণর মাকে বলছেন, রামকৃষ্ণ ঠাকুর শ্রীরামকৃষ্ণের মাকে যে তুমি কি চাও? না আমাকে 2 পয়সার দোক্তা এনে দাও। না 2 পয়সার দোক্তা? না বেশি হয়ে গেল না, আচ্ছা তুমি 1 পয়সার দোক্তা এনে দিও। সেই মা তার প্রতি সন্তানের যতই অপরাধ করুক না কেন, মার কাছে তার সন্তান সব থেকে সুন্দর। দেব শিশু নিয়েছেন, তাকে সবাই মিলে শান্তিপুরে নিয়ে এসছেন। শান্তিপুরে নিয়ে আসার পরে চৈতন্যদেব কি করেছেন? না বাবা, তোর দাদা তো বিশ্বরূপ সন্ন্যাস নিয়ে চলে গেল, আমাকে দুঃখ দিয়ে গেল, আমার বুকের পাঁজরগুলো ভেঙে গেছে, শোকে দুঃখে তোর বাবাও মরে গেল, তুই আমাকে এরকম কষ্ট দিয়ে যাস না, তাহলে আমি কি করব বলো? তিনি তখন বলেন, যুক্তি করে তোরা কাজ কর, নীলাচলের সঙ্গে আমার নবদ্বীপের যোগাযোগ আছে, সবাই যাতায়াত করছে, তীর্থ করতে যায়, তুই নীলাচলেই থাক। মহাপ্রভু কিন্তু সেটাই মেনে নিয়েছিলেন যে তুমি যথা আজ্ঞা করি। তিনি সেই শিরোধার্য করেন, আমি নীলাচলেই জীবন থাকবো, ওটাই আমার বৃন্দাবন। শুধু তাই নয়, মাতৃভক্তর কথাটা এই কারণেই কেন বললাম সেটা পরে বলছি আমি। তারপরে তিনি যখন সন্ন্যাস নেওয়ার পরে যখন চলে গেলেন, মাকে বললেন, মা তোমার কোনো কাজ আছে আমি করে দিতে পারি? না, তোর দাদার আমি সন্ধান পেতে চাই। তিনি সঙ্গে সঙ্গে সেখানে দাক্ষিণাত্য ভ্রমণে গেছেন, সেখানে খোঁজ নিয়েছেন তার দাদা। পাণ্ডবপুরে জানতে পেরেছেন তার দাদা শঙ্করারণ্য নাম নিয়ে সন্ন্যাসী, তিনি সিদ্ধি লাভ করেছেন। তারপরে তার আর কিছু জানেননি। সেখান থেকে তিনি তার মাকে যখন ফিরে আসেন, তার মাকে সংবাদ পাঠিয়েছিলেন যে দাদার খবর আমি পেয়েছি। শুধু তাই নয়, তার মায়ের জন্য প্রসাদী শাড়ি পাঠাতেন, প্রসাদ পাঠাতেন এবং তার মার খোঁজ খবর নিতেন। তার মা যখন শুনলেন যে তিনি মেঝেতে ঘুমান, সন্ন্যাসীর জীবনযাপন করছেন, বড় কষ্ট। এখন প্রশ্ন হলো যে এই মা কি? আমি এই মায়ের মধ্যে, আপনারা সবাই পুস্তিকা পেয়েছেন এবং তার সম্পর্কে কম বেশি জানতেও পেরে গেছেন যে তিনি কেমন অসাধারণ মহিলা ছিলেন। সাধারণ থেকে যখন কেউ অসাধারণ হয়ে ওঠে, তখনই তিনি মহামানব হন। আছি কোথায়? এটি স্টেশন মাস্টার। এই লোকটা খুব ভালো লোক। সেই স্টেশন মাস্টার আমাকে একটু থাকবার জায়গা দিয়েছে, সেইখানেই আমি থাকি একটা গোডাউনের পাশে। হ্যাঁ, সেখানে থেকে সারাদিন আমি ভিক্ষে করি, রাতের বেলা সেখানে বিশ্রাম। ওটার এমন কি ব্যাপার? আচ্ছা, ওটা কি জিনিস? না, ওটা আমার বাবার ছবি। বাহ, দেখে দেখে নামাও তো।
নামিয়ে নিয়ে আসার পরে তিনি বলে, এই ওটাকে থুতু ফেলো। তখন দেখে কি ওটা কি আমার বাবার ছবির উপরে থুতু ফেলবে? কেন? ওটা তো ছবি, ওটা তো তোমার বাবা নয়। মূর্তিটা সেটাই। আমরা যখন মূর্তি করি আয়নার মতো নিজেদের দেখি। আমি বেলদাতে দ্বিগুণ পার্কে গান্ধীজির মূর্তি আছে, তা আমাকে সেখানে বিরাট একটা অনুষ্ঠান হয়েছিল, আমাকে সম্বর্ধনা দিয়েছিলেন, সেই অনুষ্ঠানে গেছিলাম। তো দেখি গান্ধীজির সেই মাথার উপরে তখন সেই কাকের নোংরা জমে আছে, খুব কষ্টে যেন তাকিয়েছেন গান্ধী, যেন বলতে চাইছেন মূর্তির আগ্রহ ভালো, কিন্তু গলগ্রহ রেখো না বাবা। মাঝ রাস্তায় ব্যাবিলনে মারা গেছেন, সে যখন অসুস্থ হয়ে পড়েন সব চিকিৎসকরা চিকিৎসা করছেন। তখন বলছেন কি হচ্ছে বলো? না আমরা তো চিকিৎসা করছি, চেষ্টা করছি সম্রাট, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। আলেকজান্ডার বুঝতে পেরে গেলেন, তার সেনাপতিদের ডেকে বললেন, শোনো, আমার 3টে শর্ত আছে, আমার মৃত্যুর পরে এই 3টে শর্ত পালন করবে। সেটি কি? প্রথম হচ্ছে, আমাকে যখন নিয়ে যাবে তখন এই চিকিৎসকরা যেন আমার সব দেহটুকা পিনটাকে বয়ে নিয়ে যায়। না ডাক্তাররা? না। হ্যাঁ। তারপরে দ্বিতীয় শর্ত হচ্ছে, আমি যে রাস্তা দিয়ে যাব আমার যত সঞ্চয় সব ছড়িয়ে দিই, সব পার্থিব সঞ্চয়। তৃতীয় শর্ত, না আমি যখন যাব কফিন থেকে আমার হাতগুলো ঝুলতে থাকবে, হাত পা সব, হাতটা যেন ঝুলা থাকে। না ঠিক আছে, কিন্তু কেন? তখন তিনি বললেন যে মৃত্যু যার আছে চিকিৎসায় তার কিছু হবে না, কেউ আপনারা কিছু করতে পারবেন না। আর কি, আমি যা কিছু সঞ্চয় করেছি সব সঞ্চয় সবই অপার্থিব, ক্ষণস্থায়ী, সেজন্য রাস্তায় ছড়িয়ে দিবেন, ওগুলোর কোনো মূল্যহীন। আর হাত খালি কেন? আমি খালি হাতে এসেছিলাম, আমি খালি হাতে গিয়েছি। কিন্তু কথাটা কি সত্যি? সত্যি নয়। এক সাধু বলেছিলেন আলেকজান্ডারকে, দেখো তুমি অমরত্ব চাও তো? না। হ্যাঁ। না যাও, ওই পাশে যে সরোবরটা আছে ওইখানে এক গণ্ডূষ জল পান করে এসো। সেখানে জল পান করতে যাচ্ছেন, একটা কাক ছিল, জল খেও না, খবরদার এই জল খেও না, অমরত্ব চেও না, বড় যন্ত্রণা, বড় দুঃখ যন্ত্রণা, এই সমাজ ব্যবস্থা, এই অবক্ষয়। ধন্য এবং গর্বিত এই আবরণ উন্মোচন করার জন্য অমরবাবু আসতে পারেননি। আমরা খুবই জানি, আমরা মনোজ মিত্র মারা গেছেন, তার জন্য আমরা খুব শোকাহত। আপনারা সবাই ভালো থাকুন। আর আমাকে ডেকেছেন, আমি কৃতজ্ঞ পরিবারের কাছে, জয়ন্তদার কাছে, আপনাদের সকলের কাছে। আমাকেও ফিরতে হবে। আমি সবশেষে এই মূর্তির জন্য বলি, প্রতিদিন আমি হে জীবন দাঁড়াবো তোমার সম্মুখে, প্রতিদিন আমি হে জীবন স্বামী করি জোড় কর হে ভুবনেশ্বর, দাঁড়াবো তোমারি সম্মুখে, প্রতিদিন আমি হে জীবন স্বামী। আমি দুই মূর্তির উদ্দেশ্যে প্রণাম জানাই। আপনাদের সবাইকে যথাযোগ্য শ্রদ্ধা, সম্মান, শুভেচ্ছাকে নিয়ে শেষ করছি। ধন্যবাদ, নমস্কার। আমরা শুনেছিলাম অমর ঠাকুর। নমস্কার, শুভ সন্ধ্যা। উপস্থিত অতিথিবৃন্দদের যথাস্থানে আমার আন্তরিক শ্রদ্ধা, প্রণাম, শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন জানাই। আমার মা শ্রীমত্যা মৃণালিনী ভৌমিক স্মরণে আজকের অনুষ্ঠানে আমার ছোট্ট নিবেদন, কবিতা আমার মা। এখনো পর্যন্ত কোনো কলম আবিষ্কার হয়নি যে মাকে নিয়ে দুটো শব্দ লেখে। এখনো পর্যন্ত কোনো কবি জন্ম নেননি যিনি মাকে নিয়ে দুটো বাক্য লেখেন। কোনো বক্তার বুকে এতটাও সাহস হয়নি যিনি মাকে নিয়ে বক্তৃতা দিতে পারেন। তুমি তো অনবদ্য, অনন্যা আমার মা।
যার আঁচল ছায়ায় শান্তির নেই সব কষ্টের অবসান, যার রাঙা পায়ে স্বর্গের দর্শন, যার হাসিতে ক্লানি কালিমা ক্লেশ ভুলে যাওয়া, যাকে দেখে নিজের অভিভাবক নিজের সন্তান দুটোই অনুভব করি, সেই তো পৃথিবীর অমূল্য সৃষ্টি আমার মা। যার অভাবে ঘর ঘর মনে হয় না, যার অভাবে দুনিয়া বেরঙিন লাগে, তার জীবনের সব অর্জিত জ্ঞান আমায় দেয়, তার সব শিক্ষা আমায় দেয়, তার সমস্ত ভালো লাগাটুকু দিয়ে দেয় নিঃস্বার্থে। যে ঘুমোতে গেলে আমার মুখ দেখে, স্বপ্নেও আমায় দেখে, আমার দুঃখে তার চোখে জল, আমার সুখে তার মুখে হাসি, সেই তো তুমি মা। আমার জন্য, শুধু আমার জন্য প্রার্থনা করে, আমার অসুস্থতায় সবার থেকে বেশি বিচলিত হয়, যে আমায় আঘাত করে নিজেই কাঁদে, কেবল আমার জন্য সারা দুনিয়ার সাথে লড়ে যায়, সেই তো তুমি আমার মা। তুমি কি সে জানো না মা, কেবল সেই বোঝে যার কাছে তুমি নেই। মা শব্দটি কেবল তোমার জন্যই সৃষ্টি, পৃথিবীর আদিকাল থেকে তোমার বিকল্প কিছু হয়নি আর হবেও না। এই দুনিয়ায় সব জাতীয় প্রাণীর মধ্যে তোমার সত্তা লুকিয়ে আছে। আমরা ভাগ্যবান যে তুমি আছো দুনিয়ায়, তাই তো পৃথিবীটাকে এত চেনা মনে হয়। তুমি তো ভগবানের অপূর্ব সৃষ্টি আমার মা। নমস্কার। আমরা যেখানেই লোক হই, আমার কিন্তু নিজের ধারণা ছিল যে আমি সবমের লোক, কারণ আমার ভাইয়া থাকতো সবসময় পোস্টালে, ভাইয়ার সবং এখনো লিখেনি ভাইয়ার সবং, কারণ আমাদের পোস্টালটা সবং হয়ে যায়, তাই সকলেই জানি যে আমি পশ্চিমী। আপনাদের কাছে একটা কথা বলবো, যে এই আমার বড়দিন বোন মানে মৃণালিনীর দিকে বড়দি বলে বলতাম, ডাকতে ডাকতে ছায়ার সঙ্গে ডাকতে ডাকতে এই ডাকাটার অভ্যাস হয়ে যায়। ছায়ার সঙ্গে আমি পড়তাম, ছায়া আমার ক্লাসে পড়তো, এখানে ওই সদস্যর কাছে সদস্যর বাড়িতে গেলে ছায়ার সঙ্গে প্রায় দেখা সবাই শেষ বয়সে বন্ধ হয়ে যায়। তা সেই ছায়াকে একদিন বলেছিলাম কি নয় বড় মা, তার মধ্যে এত মাতৃত্ব যে চোখে না দেখলে কেউ ধারণা করতে পারবে না যে এত মাতৃত্ব। আজকের সেই ছবিটি দেখলাম, মন কিছু বললো না, কিন্তু একটা জিনিস আমার বলল, তারাশঙ্করবাবু বলছিলেন যে ছবি যারা আঁকে, তারাশঙ্করবাবু ছবি আঁকতেন, ছবিকে সঙ্গে সঙ্গে দেখলে কখনো মন ভর্তি হয় না, অনেক দেরি করে তাকে উপলব্ধি করতে হয়। আমি প্রায় 1000-2000-এর বেশি ছবি এঁকেছি, সত্যি ছবি দেখে সঙ্গে সঙ্গে কোনো মন ভরে না, মন ভরতে সময় লাগে। যে গান লিখি সে গান যখন সুর করে শিল্পী গায় তখন মন চট করে ভরে ওঠে না। আপনারা অনেকেই জানেন টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না, ওটা আমার একটা গান আছে যেটা সঞ্জিত মন্ডল করে। প্রথমের দিকে কিছু বুঝতে পারা যায়নি, আমিও উপলব্ধি করেছি, কিন্তু পরবর্তীকালে আমার মনে হয়েছে যে এই গান কি সত্যি আমি লিখেছি, এটা আমার লেখা, এটা মনে হয়েছে। এবং সঞ্জিত মন্ডল আমার যতগুলো গান গেয়েছে, অসীমা মুখার্জি যেখানে কোনো রাজনীতির কথা নিয়ে হবে এক কথা বলেছেন না, কোনো রাজনীতি আমার ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। সত্যি এসে দেখলাম যে রাজনীতির কোনো চর্চা নেই, এত খুব ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। আমি প্রীত হয়েছি।
আপনাদের সবাইকে আমার শেষ বয়সের প্রণাম সকলকে জানাই। সকলের শুভেচ্ছা আমার শেষ সঙ্গে সকলকে আমার প্রণাম, যে আপনারা সকলে আশীর্বাদ করুন। আমি 83 বছর বয়স পর্যন্ত বেঁচে আছি, জানি না কতদিন থাকবো। সবাইকে প্রণাম। ছোট্ট সে তো ভালোই। আরো तजं तदिता तदिमित किट तक तक तदिगिन त्वं तारि तजं तजं तदिता तदिमित किट तक तक तदिगिन त्वं तारि तजं तजं तदिता तदिमित किट तक तक तदिगिन त्वं तारि तजं तजं तदिता तदिमित किट तक तक तदिगिन त्वं तारि तजं तजं तदिता तदिमित किट तक तक तदिगिन त्वं तारि तजं तजं तदिता तदिमित किट तक तक तदिगिन त्वं तारि तजं तजं तदिता तदिमित किट तक तक तदिगिन त्वं तारि तजं तजं तदिता तदिमित किट तक तक तदिगिन त्वं तारि तजं तजं तदिता तदिमित किट तक तक तदिगिन त्वं तजं तकजं तकिटजं तकिटकिटजं तकतदिगिन त्वं तजं तकजं तकिटजं तकिटकिटजं तकतदिगिन त्वं धरित गण गण घनद जुणु 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 तरिमि रिमि रिमि तकिट तग तरित घनत जुणुत रिमित तरि धरि धरित घन घन घनत जणु जणु जणुत रिमि रिमि रिमित धरित घनत जणुत रिमित तग रिमित धरित घनत जणुत रिमित तग रिमित धरित तदनत तजणुत तदिगिन त्वं तदिगिन त्वं तदिगिन त्वं तदरित तदनत तजणुत तदिगिन त्वं तदिगिन त्वं तदिगिन त्वं तदरित तदनत तजणुत तदिगिन त्वं तदिगिन त्वं तदिगिन त्वं तारि तजं तजं तदिता तदिमित किट तक तक तदिगिन त्वं तारि तजं तजं तदिता तदिमित किट तक तक तदिगिन त्वं तारि तजं तजं तदिता तदिमित किट तक तक तदिगिन त्वं तारि तजं तजं तदिता तदिमित किट तक तक तदिगिन त्वं तारि तजं तजं तदिता আমরা অঙ্কিতাকে আন্তরিক অভিবাদন করিয়াছি আমরা যার বক্তব্য শোনার জন্য। আমরা অনেকেই জানি না তিনি একাডেমি পুরস্কার পেয়েছেন এবং সবং থেকে, সবংয়ের মতো প্রত্যন্ত এলাকা থেকে
একটি একাডেমি পুরস্কার পাওয়া কত বড় প্রচেষ্টা, সেটা যারা একটু খোঁজ খবর রাখেন তারাই বুঝতে পারবেন। আলোর মোল্লা নামে একটি পত্রিকা, আমি শ্রদ্ধেয় হরিপদ বাবু এবং আজকে যার মূর্তি উন্মোচিত হলো শ্রদ্ধেয়া মাতৃসমা মৃণালী দেবী, আমি এদের শ্রীচরণে আমার সহস্র প্রণাম জানাই এবং অন্যান্য উপস্থিত সকল অতিথিবৃন্দকে আমার শ্রদ্ধা নমস্কার এবং শুভেচ্ছা জানাই। প্রায় 30 বছর আগে আমি ধর্মতলা দিয়ে হেঁটে হেঁটে রাইটার্স বিল্ডিংয়ে আসছি। ইউবিআই যারা কলকাতা গেছেন জানেন, রাজভবনের কাছে ইউবিআই অফিস, সে অফিসটা পার হচ্ছে এমন সময় আমার পেছন পাশে একটি মানুষ খামচে ধরছেন জামাটা। আমি ভয়ে শিউরে উঠলাম, চারদিকে পুলিশ, পুলিশ নাকি, পিছন ফিরে তাকালাম যে না। হাসছেন, কিরে চিনতে পেরেছিস? প্রথম তার প্রশ্ন, হরিবাবুরা সব ভালো আছেন? জয়ন্তবাবু, তার স্ত্রী? আমি প্রণাম করলাম, প্রণাম করার পর বললাম হ্যাঁ সকলেই ভালো আছেন। তিনি স্মরণ করছে এই কারণে, কবে বিডিও হয়ে এসেছিলেন বিজয় বাসু, আপনারা যারা বয়স হয়েছে আপনাদের, আপনারা জানেন বিজয় বাসু এদিনখানকে বিডিও ছিলেন বেশ কিছুদিন ধরে এবং একমাত্র এই ভৌমিক পরিবারের সঙ্গে তার নিবিড় সম্পর্ক তৈরি হয়েছিল। সে স্মৃতি তিনি ভুলতে পারেননি। তখন তিনি রাইটার্সের চাকরি করছেন, আর কয়েক মাস পরে রিটায়ার করে যাবেন ইত্যাদি। আরো বহুভাবে যেভাবে তারা জায়গা দিয়ে এই সমাজসেবামূলক কাজ করে গেছেন, এবং শুধু তাই নয়, তিনি যারা জানেন, অনেকেই জানেন, বেশিরভাগ লোক জানেন, হোমিওপ্যাথিক চিকিৎসা করতেন। আমি নিজেও একবার অসুস্থ হয়ে তার চিকিৎসায় সুস্থ হয়েছিলাম। আজকে দীর্ঘ পা করে 50 বছর বের হতে চলছে সবং থেকে প্রকাশিত আলোর মেলা পত্রিকা। তার তিনি কিছুদিন এই যে শোন শোন, তো একটা ছোট তোমার মতো ছেলে, সে যা মুখস্থ করে তাই লিখতে পারে, আর তারপরে লিখতে পারে না, খুব বোকা। তো সে ভালো করে নদীর রচনা পড়ে গেছে, ঠিক আছে? তো নদীর রচনা পড়তে বলা হয়েছে মাস্টারমশাইকে, তাই সে বলতে ধর উর্দি পড়বে না, গরুটাই মুখস্থ করে নি। তো ভালো করে গরুর রচনা মুখস্থ করে গেছে, কারণ আগের পরীক্ষা গরুর রচনা পড়েছিল। তো এবারে পরীক্ষার হলে দেখা গেল নদীর রচনা পড়েছে। তো স্বাভাবিক, কারণ এই বাড়ির লোক জানে ও তো কিছুই পারবে না। দেখা গেল 4 পাতা লিখে এসেছে। তো 4 পাতা লিখে আসার পরে মা জিজ্ঞাসা করে, কি রে তুই রচনা তো লাগেনি, রচনা কি লিখেছিস? আমি ওটা গয়ে ফেলে দিয়েছি, কোনো ব্যাপার না, 4 পাতা রচনা লিখেছি। তো ভালো কথা, পরীক্ষার খাতা বেরোলো। হ্যাঁ, খাতা তো খুব অনেকগুলো কাগজ দিয়ে বাঁধা, কিন্তু নম্বর কেন নেই? কারণ খাতা পড়ে দেখা গেল সে লিখেছে, পড়েছে কি রচনা নদী, নদী বলে লিখেছে। আমাদের বাড়ির পাশে একটা নদী আছে, সেই নদীতে ঘাস খাওয়ার জন্য গরু চড়তে আসে, ব্যাস। এবার গরুর 4টি পা, 2টি কান থেকে হাড়সাড় হওয়া পর্যন্ত গরুই লিখে ফেলেছে, গয়ে ফেলে দিয়েছে। তো সত্যি সত্যি তাই, নারায়ণদা এত সুন্দর এবং এত প্রাসঙ্গিক বক্তব্য রাখলেন যে আমরা যারা আছি, যারা শুনছি, শব্দের দূরত্বে যারা আছে, প্রত্যেকে করতালি দিয়ে অভিনন্দিত করব। আমি ভীষণ খুশি হয়েছি এবং আমরা সবাই করতালি দিয়ে অভিনন্দিত করি নারায়ণবাবুকে। আর এজন্যই তিনি সাহিত্যের মধ্যমণি, সবঙ্গের সাহিত্যের তিনি একাডেমি পুরস্কার এজন্যই বোধহয় পেয়েছেন। আমরা আমাদের এই পর্বের সম্মানীয় সভাপতি মহাশয়ের বক্তব্য শুনব, কিন্তু সভার শেষ হবে একটি কবিতার মধ্য দিয়ে। এখন আমরা এই স্যারকে একটু বেঁধে দিই, সেই মানে কি বলবো, সেই বিপদের দিনগুলো যেটুকু আপনারা উপলব্ধি করেছেন তার একটু কোলাজ আমরা শুনতে চাই। কেন একজন স্বাধীনতা সংগ্রামী সেদিন এত বিখ্যাত, কেন আমরা তাদের প্রণাম করি? প্রতিদিন আকাশবাণীতে সকালে
দেশ ও মাকে প্রণাম জানা হয়, বিপ্লবী এই প্রণাম জানানো হয় প্রতিদিন নিয়ম করে দেশ বন্দনার মধ্য দিয়ে। আমরা সেই দেশ সেবকের কাছ থেকে তার আশীর্বাদ নেব। নমস্কার। প্রথমেই আমার আজকের সভার সভাপতি আমার ছোট মামা এবং সুধীবৃন্দ, তার সঙ্গে আমার কাকিমা কাকিমা, তাদের শ্রদ্ধা জানিয়ে ছোট্ট করে আমি একটু কথা বলবো। বেশিক্ষণ বলতে গেলে আমার এখানে অনেক সময় চলে যাবে, প্রায় রাত্রি কাবার হয়ে যাবে যদি আমি এই স্বাধীনতা সংগ্রামীদের বাবার ব্যাপারে কিছু বলতে যাই। সেই জন্য আমি অত দূরে যেতে চাইছি না। আমি শুধু এই কাকা কাকিমাকে আমি ছোট থেকে দেখেছি। কলকাতায় যখনই যেতেন আমাদের বাড়িতেই উঠতেন, দুজনেই আমাদের বাড়ি ছাড়া আর কোনো কোথাও উঠতেন না। আর আমিও ছোটবেলায় বহুবার এই বাড়িতে এসেছি। এখানে আমি বাবার সঙ্গে এসেছি, একা এসেছি। এতক্ষণ ধৈর্য ধরে অনেকে বসে আছেন, তবে ওই বিপ্লবী কথাটা বলতে গেলে মুশকিল হয়ে যাবে। অনেক অনেক ঘটনা, সে ঘটনাগুলো শুনতে গেলে আপনাকে হয়তো একটা রাত কাবার হয়ে যাবে আমার কাছ থেকে শুনতে গিয়ে। কারণ আমি বাবার কাছে শুতাম, তো আমি আর বাবা একটা চৌকিতে শুতাম দুজনে, আর রাত্রিবেলা বাবার কাছ থেকে আমি গল্পগুলো শুনতাম কিভাবে তাদের জীবন কেটেছে। সেসব ঘটনা শুনলে পরে আপনাদের গায়ে কাটা লাগবে, আপনারা ভয় পাবেন। সেই সব ঘটনা আমি এখানে বলতে চাই না, বলে সময় নষ্ট করতে চাই না। সেই জন্য আপনারা যারা আছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং কাকা কাকিমাকে আমি আমার নমস্কার জানিয়ে বক্তব্য শেষ করছি। আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই সমীর দত্ত মহোদয়কে। সবাইকে জানিয়ে আজকে এই আনন্দমুখর দিনে প্রথমেই আমার বাবা এবং মা শ্রীমতী মৃণালিনী দেবীকে আমার অন্তরের শ্রদ্ধা এবং প্রণাম জানাই। উপস্থিত যে সমস্ত শ্রদ্ধেয় ব্যক্তি আছেন তাদের প্রত্যেককে আমার নমস্কার এবং প্রণাম জানাই। ছোটদের আমার আদর, প্রীতি ও শুভেচ্ছা জানাই। অনেকের কাছ থেকে আমার মায়ের সম্বন্ধে, বাবার সম্বন্ধে অনেক কিছু শুনলেন। আপনারা অশেষ ধৈর্য নিয়ে এতক্ষণ পর্যন্ত অনেক দূর থেকে এসেছেন। আর আমি আমার সেই স্মৃতি তো অনেক স্মৃতি আছে, সেসব আর ব্যাখ্যা করে সময় নষ্ট করে আপনাদেরও কষ্ট দিতে চাই না। পরে যদি সুযোগ হয় তখন আবার আপনাদের সামনে উপস্থাপন করব। 9 বছর বয়স থেকেই আমি আমার সমাজসেবী মা এবং বাবার সান্নিধ্যে আমাকেও অনেক সংসারের ঝুঁকি নিয়ে সেই পরিস্থিতি সামলাতে হয়েছে। তো সেই সব স্মৃতি এই 1-2 মিনিটে আমার পক্ষে ব্যাখ্যা করা সম্ভব না। আমার মা প্রত্যেকেরই খুব প্রিয় পাত্রী ছিলেন, এমনকি সংসারেও যত আত্মীয় স্বজন পরবর্তীকালে তাদের জামাইরা তাকে মায়ের মতো শ্রদ্ধা করতেন, ভালোবাসতেন। এবং মা যখন মারা গেলেন তখন তারা প্রচন্ড শোকাহত হয়েছিল। কোনো শাশুড়ি মারা গেলে যে এত দুঃখিত হয় সেটা আমি দেখিনি। তো আজকে আমি এই অনুষ্ঠানে আমার হাজবেন্ড শ্রী দীনবন্ধু মাইতি প্রয়াত হয়েছেন মায়ের মারা যাওয়ার ঠিক 1 বছর পরে। মা কবিতাটির নাম মা মৃণালিনী দেবীর চরণে, শ্রী দীনবন্ধু মাইতি। মা গো, তুমি এখনো আমার জাগ্রত মনে, আমার সুষুপ্তির শনে। তোমায় ঘিরেই আমার চলবে গতি, তোমায় ঘিরেই বর্তমান ঘটমান। কে বলে তুমি নেই? তোমার অন্তিম যাত্রার
পূর্বের প্রশান্তির হাসি, গাছের পাতায় ফুলের পাপড়িতে মৌমাছির গুঞ্জনে, সরোবরের জলের কম্পনে গান গাইছে ভালোবাসি ভালোবাসি। সত্যি কি তুমি এত স্নেহময়ী ছিলে মা? ওরা আসে দলে দলে সকাল হতে সন্ধে, সাক্ষাতে শ্রুতিক্ষে তোমার পরশ নিতে অন্ধকার থেকে ছুটে আসা জোনাকি যেমন আসে আলোকে ভালোবাসতে। না মা, আমরা কেউই কাঁদছি না তোমায় বাস্তবে না পাওয়ার বেদনায়, তবু কাঁদছি। ভাবছি তোমার পরশে চারিদিকে আকাশে বাতাসে ঘিরে তোমার কর্মবহুল জীবনের ভালোবাসার জনেরা অপার গান গায়, শূন্যে করজোড়ে প্রণতি জানায়, ফুলেরা পাপড়ি মেলে চাইছে তোমায়। মা, তুমি তো আছো, ছিলে আমার, আমাদের, হলে বিশ্ব জুড়ে সর্বজনীন, বিশ্বভুবনের। নমস্কার। এই কবিতাটি ছাপা হয়েছিল নারায়ণদার পত্রিকা আলুর মেলা কবিতা পত্রিকাতে। আমরা কি বলবো, প্রণাম জানাই। এবার আমরা শুনবো আজকের সভার মধ্যমণি শ্রদ্ধেয় সভাপতি মহাশয়ের আশীর্বাণী। তো এখন সব জায়গায় এটা হয়, সভাপতি মহাশয় যখন বলেন তখন সভাপতি বলেন যে আমি বলি আমি শুনি, আর কয়েকটা চেয়ার শোনে, বাকিরা কেউ শোনে না, কিন্তু তবুও তাকে সভাপতি। আর মুখ বন্ধ করার জন্য সভাপতি মহাশয়কে আগে বড় চেয়ারটা দিয়ে দেওয়া হয়। আপনি সভাপতি মানে চুপচাপ বসে থাকবেন, একদম সবের শেষে মাইক ম্যান থাকবে আপনার শুধু মাইকটা বন্ধ করার জন্য। কিন্তু অমাইক হিসাবে আমরা কিন্তু অনেকেই আছি। আমাদের মদন মোহন চক চৌধুরী বিদ্যাপীঠের সম্মানীয় শিক্ষক, শিক্ষকের কখনো প্রাক্তন হয় না, তিনি আমাদেরও শিক্ষক, সবংয়ের শিক্ষক, এবং এই পরিবারের অত্যন্ত আপনজন শ্রদ্ধেয় শ্রী প্রভাত মাইতি মহোদয়, তিনি তার বক্তব্য রাখছেন। আর সবশেষে এই পরিবারের সদস্যা তন্নিষ্ঠার গান দিয়ে শেষ করব। মৃণালিনী দেবীর যখন মূর্তি উন্মোচিত হয়েছিল, বিভিন্ন জন বিভিন্ন ভাবে শ্রদ্ধা নিবেদন। আমার দিদিমণির মূর্তি স্থাপন হবে, এই একটা সংবাদ সর্বপ্রথম আমার ভাগ্নে, বড় ভাগ্নে শ্রীমান জয়ন্ত আমাকে বলে। আমি সঙ্গে সঙ্গে বললাম এর চেয়ে আর সাধু প্রস্তাব কি হতে পারে, তা আমাকে যদি কোনো লেখা দিতে হয়, আমি তো এখন একরকম অন্ধ, কাউকে বসিয়ে লিখতে হবে। আমি কথাটা আমার 11 নম্বর অঞ্চলের ফার্স্ট সিটিজেন, যে আমার বহুদিনের সাথী গোরাচাঁদ বাবুকে বললাম। উনি বললেন যে হ্যাঁ, আমাকেও বলেছেন, আমি যাব, আপনি আসুন। যাই হোক, সমবেত সুধীমণ্ডলী সবাইকে আমার কৃতজ্ঞতা জানাই। এই শীত উপেক্ষা করে আমার দিদিমণি এই মূর্তি স্থাপনে আপনারা যে এসে বসেছেন, সহযোগিতা করেছেন, চোখের জল ফেলেছেন, আবেগ তাড়িত হয়েছেন, তার জন্য কৃতজ্ঞতা জানিয়ে আমি আপনাদের ছোট করবো না। আজকের এই আমার মহান স্কুলে 2 জন মেয়ে ছেলে লেখাপড়া করতো, কোনো কোএডুকেশন ছিল না, কোনো কিছু ছিল না। কিছুদিন পড়ার পর ওখান থেকে বাড়িতেই পড়াশোনা করতেন, এবং আমার বাবা ইংরেজিটা দেখিয়ে দিতেন। ওর হাতের লেখাটা ছবির মতো ছিল। আর অত্যন্ত আমার 6টি দিদি বোন করে এবং 3 ভাই, সবার লেখাপড়া মানে একটা ভিজিলেন্স ছিল তার। আপনারা শুনলে অবাক হবেন, বৃহস্পতিবার হলে এ সময় লক্ষ্মী গরিবের ধারে পূর্ণ দিনে দয়া করে এই কথাটা লিখতেন। আমার জ্যাঠামশাই এসে দেখে, মিনু
খুব সুন্দর লিখেছ, সরস্বতী লক্ষ্মী সবাই তোমার উপর ভর করবে, এই হচ্ছে ব্যাপার। আপনাদের বলতে লজ্জা নেই আমার, আমি তখন শিশু। আমার বেশ মনে আছে 1949 সালে ঝড়, সবাই যে যেখানে পারে এ করেছে, আমার দিদিমণি সবকে মাথায় একটা লেপ চাপা দিয়ে সবকে নিয়ে বসেছে এবং আমি তার কোলে পেছাবটা পর্যন্ত করেছিলাম, বাইরে যেতে দেন। আজকে তার মূর্তি স্থাপন হচ্ছে, যত কষ্টই হোক আমার থাকা উচিত। আপনারা জানেন যে ওর লেখা, হাতের লেখা সুন্দর ছিল। সমস্ত অনেকে অনেক কথাই বললেন, যে একটা জিনিস 62 সালে চীন যখন ভারত আক্রমণ করে, হাতের সোনার চুড়িটা পর্যন্ত উনি দিয়ে দিয়েছিলেন। এটা কম কথা নয়, কত বড় হৃদয় থাকে এই জিনিস হয়। আসুন, আজকে শেষ দিন নয়, তাঁর এই মূর্তি স্থাপন হলো। থাকুন, সুস্থ থাকুন, যে যেখানেই থাকুন না কেন, আবার বৃদ্ধমণিকে ভালো রাখুন এবং তার আশীর্বাদ বর্ষিত হোক। এবং শুনলে অবাক হবেন, শেষ দিনে শেষ জলটুকু আমি পর্যন্ত আমার দিদির মুখে দিতে, এটাই সবচেয়ে বড় কথা। নমস্কার। বেদনা যেখানে গভীর, ভাষা সেখানে স্তব্ধ, আর ভাষা যেখানে স্তব্ধ, সুর সেখানেই কথা বলে। এই পরিবারের কনিষ্ঠ সদস্যা, আমাদের আগামী দিনের চিকিৎসক তন্নিষ্ঠা ভৌমিক। তন্নিষ্ঠার সুরে সুরে আমরা শুভরাত্রি জানাবো। চিকিৎসক তন্নিষ্ঠা ভৌমিক শ্রদ্ধা জানাচ্ছে সুরে সুরে। সকাল সন্ধ্যা বেলা নয় 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 মধুর খেলা, কতবার যে নীল রাতে গর্জিল সকল রাতে, কতবার যে নীল বাতি গর্জিল ঝড়ের রাতে, বারে মান ভাঙিয়া বন্যা ছুটেছে, দারুণ দিকে দিকে কান্না উঠেছে, বারে বারে মান ভাঙিয়া বন্যা ছুটেছে, দারুণ দিকে দিকে কান্না উঠেছে, ও রুদ্র দুঃখে সুখে এই কথাটি বাজলো বুকে, ও রুদ্র দুঃখে সুখে এই কথাটি বাজলো বুকে, তোমার প্রেমে আঘাত আছে নাই কো অবহেলা, নয় 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 মধুর খেলা, তোমায় আমায় সারা জীবন সকাল সন্ধ্যা বেলা, নয় 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 মধুর খেলা। নমস্কার। হ্যালো, আমরা হাততালি দেব না, আমরা সাধু তনিষ্ঠা বসে যাও। আমরা হাততালি দেব না, আমরা সাধুবাদ জানাবো। যার অমর স্মৃতিতে আমরা সমবেত হয়েছি, আমরা তাকে প্রণাম জানাই সবাই। এবং সবচেয়ে বড় কথা, একটা ইতিহাস অনেক কিছুকে ছুঁয়ে যায়। আজ মৃণালিনী দেবী, হরিপদ বাবুর সেই ইতিহাস, রক্তক্ষয়ী ইতিহাস, রক্তের আজ যার শুরু হয়,
কাল তার ইতি। আজকের এই অনুষ্ঠানের এই গুরু দায়িত্ব পালনের ক্ষেত্রে আমি আমার পক্ষ থেকে যদি কোনো ভুল বা ত্রুটি করে থাকি তা একান্তই আমার। আমি আন্তরিকভাবে আপনাদের সকলের কাছে ক্ষমা চেয়ে নিই এবং আবারও আপনাদের সকলের কাছে সেই সুদিনের আশায় আমরা বেঁচে থাকব। আমার মতে সমাজটাতে ভালোরই ভাই প্রাধান্য, মন্দ যদি ৩৪, ভালোর ভাগ ৫৭। আমরা সবাই এক পরিবার, এক ফ্রেমে চলে আসছি। আমরা একটা গ্রুপ ফটোগ্রাফ তুলে নেওয়ার জন্য অনুরোধ করছি এবং আমি স্যারকে মাইক্রোফোন তুলে দিচ্ছি। শুভরাত্রি। আজকের এই যে অনুষ্ঠানটি সর্বতোভাবে সফলভাবে যিনি অ্যাঙ্কারিং করলেন, পরিচালনা করলেন, সেই শিক্ষক অরিজিৎ দাস অধিকারীকে আমাদের পরিবারের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জানাই। আপনি ভালো থাকুন, আপনি সুস্থ থাকুন। আগামী দিনে আরও ভালো ভালো অনুষ্ঠান আপনার এই অ্যাঙ্কারিংয়ের মাধ্যমে সুন্দরভাবে মানুষের কাছে উপস্থাপিত হোক।